আসসালামু আলাইকুম। বিজ্ঞান অনুসন্ধান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ৯ম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের ১ম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের বিষয় হচ্ছে রসায়নের ধারণা। রসায়ন কি? রসায়নের পরীক্ষা-নিরীক্ষা কিভাবে করতে হয়? দৈনন্দিন জীবনে রসায়নের কি ব্যবহার? এগুলো সম্পর্কে আমরা আজকে ধারণা নিব। আমরা ১ম অধ্যায়টাকে ২ টা পর্বে ভাগ করেছি। ১ম এ আমরা শিখব এর মধ্যে যে রসায়নিক যে প্রাথমিক ধারণা, রসায়ন কি? রসায়ন কি কাজে ব্যবহার হয়? কিভাবে পরীক্ষা-নিরীক্ষা করতে হয়। এরপরের পর্বতে আমরা শিখব যে কিভাবে একটি রাসায়নিক উপাদানের গায়ে কোন লেবেল থাকলে, কোন সাংকেতিক চিহ্ন থাকলে আমরা সেটা কিভাবে ব্যবহার করব। কথায় সাংকেতিক চিহ্ন দেখে আমরা রাসায়নিক পদার্থ ব্যবহারের সতর্কতা অবলম্বন করি। তো দেরি না করে চলো আমরা আমাদের টপিকটা শুরু করি। তো এখানে আমাদের চেনা ঘটনার অচেনা কারণ। এই কারণটা একটু দেখি। তো দেখো আমাদের চারপাশে অনেক পরিবর্তন ঘটছে। যেমন হলো এখানে সবুজ আম আর হলুদ আম, অর্থাৎ এটা হচ্ছে কাঁচা আম আর এটা হচ্ছে পাকা আম। তো কাঁচা আম টক, পাকা আম মিষ্টি কেন? এটা কি ধরনের পরিবর্তন? এটা কিন্তু একটা পরিবর্তন। এটা এমনি মিষ্টি হয়নি। এখানে কাঁচা আমের মধ্যে আমাদের কিছু জৈব অ্যাসিড থাকে। যেমন এখানে কি সাকসেনিক, ম্যালিক এই ধরনের জৈব অ্যাসিড থাকে। এইজন্য অ্যাসিড যেহেতু টক, তাই কাঁচা আমও টক। এই কাঁচা আম যখন পেকে যায় তখন অ্যাসিডগুলার রূপান্তর ঘটে। আর এই রূপান্তরের ফলেই কাঁচা আম পেকে যায় এবং সেটা কি হয়? মিষ্টি হয়। আর মিষ্টি কেন হয়? পাকার সময় এই অ্যাসিডগুলো গ্লুকোজ আর ফ্রুক্টোজে রূপান্তরিত হয়। গ্লুকোজের ফ্রুক্টোজে রূপান্তরিত হয়। এই কারণে পাকা আম মিষ্টি হয়। এরপরের ছবিতে দেখছো কি? যে একটি বাতিতে আগুন জ্বলছে আর একটা মোমবাতিতে আগুন জ্বলছে। এখন বাতি বা মোমবাতিতে আগুন জ্বলে কেন? এখানে কি ধরনের পরিবর্তন হচ্ছে? যখন আমরা মোম পোড়াই বা বাতি জ্বলে, তখন যে তেলটা থাকে বাতির নিচে তেল, এইটা মূলত একটা হাইড্রোকার্বন। আর মোমটাও একটা হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে দহন বিক্রিয়া নামে একটা বিক্রিয়া হয়। এর ফলে কি হয়? এর ফলে তাপ উৎপন্ন হয়। দেখতেই পাচ্ছ তাপ উৎপন্ন হচ্ছে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, পানি উৎপন্ন হচ্ছে, আর উৎপন্ন হয় আলো। এই ধরনের পরিবর্তনগুলো হয়। আবার আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ছবি দেখছো এখানে যে পাকস্থলীর মধ্যে একটা ঔষধ আছে। আর পাকস্থলীর মধ্যে যেগুলো আছে সেগুলো অ্যাসিডিটি হয়েছে, অ্যাসিডিক। আমরা যে পেটে গ্যাস হয়েছে তা বলি। এটা এক ধরনের অ্যাসিডিটি। আমাদের শরীরে অটোমেটিক একটি এক ধরনের অ্যাসিড মিশ্রিত হয় যেটা খাদ্য হজম করতে সাহায্য করে, সেটা হলো HCl। অ্যাসিডটি ভালো খাদ্য হজম করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা যদি নিয়মিত খাবার গ্রহণ না করি, তাহলে অ্যাসিডটি বা অনিয়মিত খাবার খাই, বিভিন্ন ভাজা পোড়া খাই, ফলে আমাদের শরীরে অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যায়। এবং অ্যাসিডিটির পরিমাণ বেড়ে গেলে আমরা অ্যান্টাসিড খাই। তাহলে অ্যান্টাসিড আসলে কি থাকে? এখানে দেখো এর সংকেত দিয়ে দেওয়া আছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। তো এই আমাদের অ্যান্টাসিডে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড যখন অ্যাসিডের সাথে এই সেলের সাথে বিক্রিয়া করে, তখন অ্যাসিড ও ক্ষার এই ২ টা একে অপরের সাথে বিক্রিয়া করে অ্যাসিডটা প্রশমিত হয়ে যায়। প্রশমিত হয়ে উৎপন্ন হয় লবণ আর পানি। যেটা আমাদের শরীরে অ্যাসিড থেকে আমাদেরকে মুক্তি দেয়। তো এটা একটা রাসায়নিক পরিবর্তন। তাহলে বুঝতেই পারছো যে আমাদের চেনা ঘটনা কিছু অচেনা কারণ। এরপর আসো রসায়ন আসলে কি এই বিষয়টা একটু জানি। দেখতেই পাচ্ছ এটা হলো পদার্থের গঠন। পদার্থ কি দিয়ে তৈরি? পদার্থ হলো অণু-পরমাণু দিয়ে তৈরি। আর পদার্থের কিছু ধর্ম আছে, কিছু বৈশিষ্ট্য আছে। আর এইখানে দেখতে পাচ্ছ পদার্থের পরিবর্তন। অর্থাৎ বরফ ভেঙে লিকুইড হচ্ছে। লিকুইড থেকে আরো কিছু কেমিক্যাল চেঞ্জের ফলে
এখানে যদি আমরা কিছু উপাদান বা কেমিক্যাল মিশাই ফেলি সেটার রঙও চেঞ্জ হচ্ছে। অর্থাৎ এখানে বরফ কালারে পরিণত হয়, অ্যাসিড, ক্ষার, লাল, নীল এই ধরনের উপাদান তৈরি করে। তাহলে এখানে ভালো করে বুঝতে হচ্ছে যে আমাদের পদার্থের বিভিন্ন ধর্ম, পদার্থ কিভাবে গঠন হয়, পদার্থের কি পরিবর্তন হয়, এই বিষয়গুলো নিয়ে পদার্থের গঠন, পদার্থের ধর্ম আর পদার্থের পরিবর্তন। এই ৩ টা বিষয় নিয়ে যেখানে আমাদের আলোচনা করা হয়, যে শাখায় আমরা আলোচনা করি সেটাই মূলত রসায়ন। তাহলে সহজ না? এইখানে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো পদার্থের গঠন, ধর্ম আর পরিবর্তন। এই ৩ টা বিষয় নিয়ে কিন্তু রসায়ন আলোচনা করে। তাহলে আমরা এই ৩ টার মধ্যেও কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো পদার্থের পরিবর্তন। অর্থাৎ আগে কি ছিল, পরিবর্তন হয়ে পরে কি হয়েছে। এই যে পদার্থের রূপান্তর এটাই কিন্তু রসায়ন সবথেকে বেশি গুরুত্ব। তাহলে এখানে দেখো নিচে লিখা আছে কি, ভর আছে, জায়গা দখল করে এমন কিছু পদার্থের অন্তর্ভুক্ত এবং রসায়ন গবেষণার বিষয়। যার ভর আছে, ওজন আছে, এরাই তো পদার্থ এবং এরাই হলো রসায়নের গবেষণার বিষয়। রসায়ন কিন্তু শক্তি নিয়ে গবেষণা করে না। যেমন হলো আলো, ঠিক আছে? এগুলো একটা শক্তি। এই শক্তি বা রসায়ন গবেষণা করে না। রসায়ন গবেষণা করে পদার্থ নিয়ে। এরপরে দেখো রসায়নের পথটা তো সহজ ছিল না। প্রাচীনকাল থেকে আমরা রসায়ন ব্যবহার করছি এবং রসায়ন সম্পর্কে জানার চেষ্টা করছি। তো ১ম এ যে রসায়নটা ব্যবহার করতে হতো তখন প্রাচীনকালে মানুষ আগুন জ্বালাতে শেখে, রান্না করতে শেখে। এটাই রসায়নের ১ম ব্যবহার। এরপরে খ্রিস্টপূর্ব ৩৫০০ অব্দে কি হয় যে মানুষ যেমন আগে শিকার করত, কৃষিক্ষেত্রে যে যন্ত্রপাতি ব্যবহার করত সেগুলো খুবই ভালো ছিল না। এরপরে কি হয়, মানুষ তামা, টিন এগুলো গলিয়ে একটা সংকর ধাতু তৈরি করে, তার নাম হলো ব্রোঞ্জ। তামা, টিন ভালো করে বুঝে রাখো, তামা আর টিন গলিয়ে একটা নতুন ধাতু তৈরি করা যায়। সেটার নাম হলো সংকর ধাতু। তার নামটা হচ্ছে ব্রোঞ্জ। ব্রোঞ্জ একটা ধাতু কিন্তু সেটা মৌলিক ধাতু না, দুইটা ধাতুর সংমিশ্রণ। এই জন্য একটা সংকর ধাতু। এটা যখন আবিষ্কার হয় তখন কৃষিক্ষেত্র, পশু শিকারে মানুষের ব্যাপ- ব্যাপক উন্নতি হয়। এটা খুব ধারালো একটা জিনিস এবং এটা দিয়ে শক্তিশালী জিনিস, এটা সহজে ভেঙে যায় না। এটা দিয়ে চাষাবাদ যেমন সহজ হয়, পশু শিকারও মানুষের জন্য সহজ হয়। এরপর ছিল মধ্যযুগ। মধ্যযুগে আলকেমি, আলকেমি যারা আরবীয় আরবীয় ও পারস্যের গবেষকদেরই আলকেমি বলা হয়। অর্থাৎ আমরা যদি বলি তাহলে একবারে মিশরীয়, যারা মিশরীয় ছিল সেই সময় রসায়ন গবেষণা যারা করতো তাদেরকে আলকেমি বলা হয়। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আলকেমির যেমন হলো জাবির ইবনে হায়ান, ইনি হলো রসায়নের ১ম জনক। ইনি ১ম পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন। এই পরীক্ষা-নিরীক্ষা শুরু করার উদ্দেশ্য হচ্ছে যে এমন একটা পরশ পাত্র তৈরি তারা চায় যে পরশ পাত্রের মাধ্যমে অমরত্ব লাভ করতে পারে। তো এইটা তারা আবিষ্কার করতে পারেনি। কিন্তু এখান থেকেই রসায়নের আধুনিক যুগের সূচনা হয়। এটা হলো মধ্যযুগ। মধ্যযুগের রসায়ন আ চর্চাগুলো করে হলো বিজ্ঞানীরা আলকেমি, তাদেরকে আলকেমি বলা হয়। মিশরীয় রসায়নের বিজ্ঞানীদের আলকেমি বলা হয়। আর মজার ব্যাপার হচ্ছে আলকেমি থেকেই পরবর্তীতে এই কেমিস্ট্রি নামটা এসেছে। ঠিক আছে? এরপরে এখানে এই মধ্যযুগের যে জাবির ইবনে হায়ান এটা হলো রসায়নের জনক। এরপর আসলো আধুনিক যুগ। অ্যান্টনি ল্যাভোইসিয়ে এই নামটাও খুব গুরুত্বপূর্ণ। আধুনিক রসায়নের জনক। ওইটা ছিল রসায়নের জনক আর ইনি হচ্ছে আধুনিক রসায়নের জনক হচ্ছে অ্যান্টনি ল্যাভোইসিয়ে। এই অ্যান্টনি ল্যাভোইসিয়ে, রবার্ট বয়েল, স্যার ফ্রান্সিস বেকন আধুনিক রসায়নের এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আমরা রসায়নের পথ চলা সম্পর্কে মোটামুটি ভালো ধারণা পেলাম। তোমরা এবার একটু বইটা দেখে আরো ভালো জানতে পারবে। এখন রসায়নের পরিধি, পরিবেশ ও জীবন সম্পর্কে তোমরা জানে। রসায়নে বাতাসে কি থাকে? বাতাসের আমরা যখন শ্বাস-প্রশ্বাস নিই, সেই শ্বাস-প্রশ্বাস নিলে এর মধ্যে অক্সিজেন আছে। এই অক্সিজেন বাতাসে কি থাকে? অক্সিজেন থাকে।
অক্সিজেনের মাধ্যমে শ্বাস-প্রশ্বাস নিই। আমাদের শক্তি তৈরি হয় এই অক্সিজেন। আবার বাতাসে কি নাইট্রোজেন থাকে। উদ্ভিদ এই নাইট্রোজেন নিয়ে কি করে শরীরের তাদের কি হয় শক্তি উৎপাদন করে। নাইট্রোজেন উদ্ভিদের জন্য একটি অপরিহার্য উপাদান। এরপরে পানি, এরপর পানি। পানিতে কি থাকে? পানি তো জীবন রক্ষাকারী একটু উপাদান। পানি ছাড়া আমরা বাঁচবই না। পানির মধ্যে কিছু লবণ থাকে, খনিজ লবণ। যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। এগুলো স্বল্প মাত্রায় দ্রবীভূত থাকে। যদি আমাদের পানি শূন্যতা দেখা দেয় বা ডিহাইড্রেশন দেখা দেয়, তাহলে আমরা কি করব? খালি পাতলা পাতলা ডায়েট খাইতে হয়। এমনকি টাইফয়েড, কলেরাও হতে পারে যদি আমরা বিশুদ্ধ পানি গ্রহণ না করি। এইগুলো হলো আমাদের রসায়নের পরিধি বা রসায়ন আমাদের জানার বিষয়। এরপরে রসায়নের পরিধি আরো আছে। যেমন কি কৃষি, শিল্প এই ২ টা ক্ষেত্রে। কৃষিক্ষেত্রে কি হয়? কৃষিক্ষেত্রে দেখতেই পাচ্ছ যে সার যদি আমরা গাছে না দিই, সার কি পাবে? সার হলো গাছের খাদ্য। পটাশিয়াম, ফসফরাস, নাইট্রোজেন এগুলো সার। নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এগুলো সার। এগুলো যদি আমরা উদ্ভিদ না পাই, এই উপাদানগুলো না পাই, তাহলে উদ্ভিদ বড় হতে পারবে না, ফুল ফল ধরবে না। এক কথায় বেঁচে থাকবে। সুস্থ সবলভাবে বেঁচে থাকতে পারবে না। তো এই উপাদানগুলো আমাদের রসায়নেরই উপাদান। রাসায়নিক এরপরে কাগজ আমরা যে লিখি আমাদের এত লেখাপড়া। যদি কাগজই না থাকতো, তাহলে আমাদের এই লেখাপড়াটা এত সহজ হতো না। আমরা কোনো কিছু উপস্থাপন করতে হলে আমাদের এই কাগজগুলো আসে কোত্থেকে? বাঁশ, আখ এগুলো ছোবড়া থেকে। বাঁশ, আখের যে ছোবড়া আছে এর মধ্যে প্রচুর পরিমাণে সেলুলোজ থাকে। ভালো করে লেখে না সেলুলোজ। এই সেলুলোজটা হলো এই সেলুলোজ থেকে রাসায়নিক প্রক্রিয়ায় আমরা কাগজ তৈরি করি। সেলুলোজকে রূপান্তর করে কাগজ তৈরি করা হয়। এইজন্য কাগজের প্রধান উপাদান বিড়ি কথা আসলেই আমরা নির্দ্বিধায় করব। কাগজের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। এরপরে আমাদের রসায়নের সাথে সকল বিজ্ঞানের সম্পর্ক আছে। কি সম্পর্ক? রসায়নের সাথে বিজ্ঞানের একটা সম্পর্ক আছে। এটা হলো শ্যালক সাবলিউশন জীববিজ্ঞানের একটা বিষয়। শ্যালক সংশ্লেষণ এর লাগেটা কি? এই যে দেখতেই পাচ্ছ ছবিতে শ্যালক সংশ্লেষণ হচ্ছে সূর্যের আলো, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন এগুলো দিয়ে গ্লুকোজ তৈরি হচ্ছে। এই যে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, গ্লুকোজ এইগুলো কিন্তু সব রসায়নের। এই রাসায়নিক উপাদানগুলো দিয়ে শ্যালো সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করছে। এই খাদ্য তৈরি করার প্রক্রিয়াটাকে বলা হয় জিন বিজ্ঞানের প্রক্রিয়া। জীববিজ্ঞানে আমাদের যে জিনিসপত্র যে আমাদের কার্যপ্রণালী আছে সেগুলো সব রাসায়নিক সাথে সম্পর্ক। এরপরে পদার্থবিজ্ঞান ও গণিতেও রসায়নের সম্পর্ক আছে। এই সম্পর্ক পদার্থবিজ্ঞানে বিদ্যুৎ, চৌম্বক, ব্যাটারি কার্যপ্রণালী সম্পর্কে আমরা হিসাব করি। কিন্তু এই বিদ্যুৎ উৎপাদন করতে হলে আমাদের কি লাগে? তেল, গ্যাস, কয়লা পুড়িয়ে রাসায়নিক শক্তি এটা একটা রাসায়নিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা পদার্থবিজ্ঞান শুরু প্রতিক্রিয়া পদার্থবিজ্ঞানের সাথে আমাদের রসায়নের একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। গণিত রসায়নের যে সকল সূত্র আমরা ব্যবহার করব, সূত্র প্রমাণ করব। যদি আমরা রসায়নের ঘনমাত্রা, মৌলের ঘনমাত্রা নির্ণয় করতে চাই, গ্যাসের হিসাব নিকাশ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের গণিত লাগবে। তাহলে গণিতের সাথেও রসায়নের একটা ভালো সম্পর্ক আছে। তো বিজ্ঞানের সাথে রসায়ন বিজ্ঞানের সাথে পদার্থবিজ্ঞান, গণিত, বিজ্ঞান এই ৩ টা বিজ্ঞানেরই আমাদের সম্পর্ক আছে। এবার প্রত্যেক জীবনে রসায়নের গুরুত্ব। কি গুরুত্ব? আমরা যে ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠে আমরা ব্রাশ করি। ব্রাশের মধ্যে থাকে আর আমাদের দাঁতে থাকে যেসব খাবার খাই অ্যাসিড। অ্যাসিড আর বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে প্রশমিত হয়। ফলে দাঁত আমাদের ঝকঝক করে। সাবান দিয়ে আমরা ময়লা পরিষ্কার করি। এইগুলো আমাদের রসায়নের ব্যবহার। এরপরে কি গৃহস্থলীয় স্বাস্থ্য কাজে টয়লেট ক্লিনার, কসমেটিক্স, জীবন রক্ষাকারী ওষুধ, কলেরা, টাইফয়েড, যক্ষ্মা নিরাময়, অ্যান্টিবায়োটিক এগুলোর জন্য আমাদের রসায়নের প্রয়োজন আছে। আবার খাদ্য নিরাপত্তার জন্য কি? ফসল রক্ষার জন্য কীটনাশক, খাদ্য সংরক্ষণের জন্য বিভিন্ন প্রিজারভেটিভ এগুলোও আমরা রসায়নের উপাদান। তাই আমরা বলতে পারি ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমানো পর্যন্ত যে সকল ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমানো পর্যন্ত প্রতিটি মুহূর্তের
আমাদের রসায়নের অবদান রয়েছে। এবার রসায়ন ব্যবহারের কিছু সতর্কতাও আছে। যেমন কৃষিক্ষেত্রে যদি অতিরিক্ত কীটনাশক আমরা ব্যবহার করি, তাহলে কি হবে? এই অতিরিক্ত কীটনাশক বৃষ্টির পানিতে ধুয়ে যদি আমাদের নদী-নালা, খাল-বিলে পড়ে, তাহলে সেখানকার জলজ প্রাণীগুলো জন্য হুমকি হয়ে দাঁড়াবে। আবার শিল্প কারখানাতে যে অতিরিক্ত রাসায়নিক উপাদান ব্যবহারের ফলে অতিরিক্ত ধোঁয়া উৎপন্ন হচ্ছে, এই ধোঁয়া থেকে থাকে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এবং সব ভারী ধাতু, পারদ, লেড, আর্সেনিক, এগুলো আমাদের পরিবেশকে দূষিত করে। এবং স্বাস্থ্যক্ষেত্রে দেখছি, স্বাস্থ্যক্ষেত্রেও তো আমাদের অনেক কিছু আছে। যেমন ভেজাল খাদ্য, রাসায়নিক দ্রব্য ব্যবহারের ফলে, যেমন হলো ফরমালিন। এটা কখনোই খাদ্য উপাদানে ব্যবহার করা প্রিরেফিকেন্স নয়। কিন্তু আমাদের হরহামেশাই এখন বর্তমানে এই ফরমালিন ইউজ করা হয় খাদ্য দ্রব্যে। এই খাদ্য দ্রব্যে যদি আমরা ফরমালিন ব্যবহার করি, ওটা ক্যান্সার আমাদের হবেই। এবং হচ্ছেও, ক্যান্সারের পরিমাণ বেড়েই যাচ্ছে। এগুলো ব্যবহারে আমাদের সতর্কতা এবং সচেতন হতে হবে। এবার যত বিজ্ঞানী আছে, কোন বিজ্ঞানীর নাম কি? যেমন হলো বিজ্ঞানী আইনস্টাইন, নিউটন, আর্কিমিডিস, এই ধরনের বিজ্ঞানী আমরা সবাইকে চিনি। এই বিজ্ঞানীরা যে গবেষণা করেছেন, গবেষণা করে আমাদের মানব জাতির কল্যাণ সাধন করেছেন, তারা কিন্তু একটা নির্দিষ্ট ধাপেই গবেষণাগুলো করেছেন। চলো আমরা গবেষণার ধাপগুলো দেখি। গবেষণার ধাপগুলো মোট আমাদের বইয়ে আছে ৬ টি। এইখানে আমরা ধাপ দিয়েছি ৫ টি। ৫ নম্বর ধাপে যেটা আছে, এইটাই মূলত ২ টা ভাগ করেছে। ১ম টা হলো তথ্যের বিশ্লেষণ, আর ৬ নম্বর হলো ফলাফল। চলো আমরা দেখি ধাপ সম্মুখে। এটা খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস নবম শ্রেণীর জন্য। এই ধাপগুলোর মধ্যে থেকে নবম শ্রেণীতে এমসিকিউতে আসে যে ৩ নম্বর ধাপ কোনটি? তাহলে বিষয়বস্তু পুনর্নির্মিত হবে। এটা এইভাবে, এইজন্য আমাদের ধাপগুলো সবগুলোই মুখস্থ করতে হবে। ১ম ধাপ হচ্ছে তুমি যে গবেষণাটা করবা, তার জন্য কি হবে? বিষয়বস্তু নির্বাচন করতে হবে। আসলে তুমি কি চাও? কি গবেষণা করতে চাও? ২ নম্বর ধাপ হচ্ছে বই পড়া বা গবেষণার পড়া। অর্থাৎ তুমি যে বিষয়বস্তু নির্বাচন করেছো, সেই বিষয়বস্তুটা নিয়ে ইতিপূর্বে কি ধরনের কাজ হয়েছে, কি রেফারেন্সের বই আছে, এইগুলো আমরা ভালো করে পড়তে হবে। এবার হচ্ছে বিষয়বস্তু ও প্রণালী নির্ধারণ। অর্থাৎ কি উপকরণ লাগবে এবং কিভাবে পরীক্ষা করবেন, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের লিখতে হবে। আমরা বই পড়লাম, বই পড়ে আমরা জানলাম যে কি উপাদান হয়। এরপরে আমরা সেইগুলো লিখে নিব যে আমরা কিভাবে এবার পরীক্ষা-নিরীক্ষাগুলো করব বা কি জিনিসপত্র লাগবে। এরপরে ৪ নম্বর ধাপ হলো, এবার আমরা পরীক্ষা শুরু করব। পরীক্ষা শুরু হয়ে শেষ হয়ে গেল। এবার পরীক্ষা শেষ করে আমরা তার তথ্যগুলো বিশ্লেষণ করব। আমরা আসলে কি পেলাম এখান থেকে? এখান থেকে প্রাপ্ত ফলাফল কি আসলো? ঠিক আছে? এগুলো বিশ্লেষণ করবে এবং এই ৬ নম্বর ধাপটা হলো ফলাফল, অর্থাৎ সিদ্ধান্ত নিব যে আমার এই ফলাফল এটা কি সঠিক হয়েছে না ভুল হয়েছে। যদি ভুল হয় তাহলে আবার ১ম থেকে করতে হবে। এটা একটা সহজ একটা উদাহরণ দিলে ভালোভাবে বুঝবা। যে মনে করো তুমি একটি কেক তৈরি করবা। কেক তৈরি করবা, এটা তোমার একটা বিষয়বস্তু নির্বাচন। এখন কেক তৈরি করতে কি লাগে? কেক তৈরিতে কিভাবে হয়? এই বিষয়টা আমাদের জানার প্রয়োজন আছে। এজন্য আমরা বিভিন্ন বই, বিভিন্ন রেসিপি দেখি বা YouTube থেকে আমরা কি করতে পারি? কেক তৈরি করা দেখতে পাই। কেক তৈরি করা দেখানো, এটাই হলো বইপত্র বা গবেষণা পড়া। বই পড়া বা গবেষণা করা। এরপরে আমরা দেখলাম যে কি জিনিস লাগে। এখন আমরা কি করব? আমরা উপকরণগুলো, কি উপকরণ লাগে সেগুলো লিখব এবং কিভাবে কেকটা তৈরি করা হয় তার ধাপগুলো আমরা লিঙ্ক করব। এটাই হলো বিষয়বস্তুর প্রণালী নির্ধারণ। এরপর আমরা কেক তৈরি করব। যখন আমরা কেক তৈরি করব সেটাই আমাদের পরীক্ষা। এবার কেক তৈরি হয়ে গেল। কেক তৈরি হয়ে গেলে আমরা দেখব যে কেকটা সঠিকভাবে ফুললো কি ফুললো না। কেকটা আমাদের মিষ্টি হয়েছে কি হয়নি। এই ধরনের এইগুলো আমরা দেখব। দেখে আমরা কেকটার ভিতরে কাঁচা আছে না কেকটা ঠিকভাবে হয়েছে। এগুলো আমাদের তথ্যের বিশ্লেষণ। এরপরে সিদ্ধান্ত নিব যে হ্যাঁ, কেকটা আমার সুন্দর হয়েছে কি হয়নি। না হলে কোথায় ভুল হয়েছে। এটাই হলো ফলাফল। আশা করি বুঝতে পেরেছেন। ফলাফল যদি ভালো হয় তাহলে ভালো, আর না হলে কি আবার ১ম থেকে করতে হবে। আবার ১ম ধাপ থেকে শুরু করতে হবে। এইভাবে রসায়নের গবেষণা করতে হয়। আমাদের যত বিজ্ঞানী আছে তারা সবাই এইভাবেই রসায়নের গবেষণা করেছে। এবার একটা বাস্তব উদাহরণ আমাদের বইয়ে আছে অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা উদাহরণ, যে
অ্যামোনিয়াম ক্লোরাইড কি পানিতে দিলে এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া হয় না তাপকারী বিক্রিয়া? এইজন্য আমাদের কি লাগবে? উপকরণ লাগবে পানি, অ্যামোনিয়াম ক্লোরাইড, থার্মোমিটার আর একটা গ্লাস রড যেটা দিয়ে আমরা নাড়বো। এখন কি করবো? পানির তাপমাত্রা আমরা ১ম এ করে দেখবো যে আছে। যখন আমার থার্মোমিটার দেখো লাল হয়ে আছে। এর মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে যদি নাড়া দেওয়া হয়, তাহলে দেখা যাবে আস্তে, আস্তে পানির তাপমাত্রা কমছে। এই দেখো থার্মোমিটার তাপমাত্রাও কমে গেছে। এখানে থার্মোমিটার যে লাল ছিল, এখন এটা কিন্তু কি হয়েছে? মানে এটা কমে নীল হয়ে গেছে। মানে ঠান্ডা বোঝাচ্ছে। অর্থাৎ তাপমাত্রা কমছে। অ্যামোনিয়াম ক্লোরাইড দিলে যে বিক্রিয়াটা উৎপন্ন হচ্ছে, সেখানে তাপ হ্রাস পাচ্ছে। তাহলে এটা একটা তাপারি বিক্রিয়া। তাপ হ্রাস পেলে সেই বিক্রিয়ার নাম হলো তাপারি। আর তাপ বৃদ্ধি পেলে সেই বিক্রিয়ার নাম হলো তাপ উৎপন্ন। সেটা আশা করি বুঝতে বোঝাতে পেরেছি। এরপরে আমাদের সর্বশেষ এই যে আমাদের পৃথিবী ও রসায়নের দৃষ্টি। দৃষ্টিতে আমাদের পৃথিবী কেমন? দৃষ্টিতে আমাদের পৃথিবী হচ্ছে আমরা কেবল রসায়ন ল্যাবরেটরিতেই উৎপাদন ব্যবহার করবো বা রসায়নের কাজ করবো এটা না। রসায়ন আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। ওই যে বলেছিলাম সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমানো পর্যন্ত আমাদের দৈনন্দিন জীবনে রসায়নের ব্যবহার চলছে। ব্রোঞ্জ যুগ সেই মধ্যযুগের আমরা কি করেছিলাম? সেখানে ব্রোঞ্জ তৈরি করেছিলাম। মনে আছে? কি দিয়ে? টিন আর কপার দিয়ে আমরা এই ব্রোঞ্জ তৈরি করেছিলাম। এই ব্রোঞ্জ যুগ থেকে আজকে আমাদের এই ডিজিটাল যুগ এসেছে। এই পরিবর্তন গুলো সবই আমাদের রসায়নের পরিবর্তন। তাহলে রসায়নের পরিবর্তন করে এবং সঠিক জ্ঞান নিয়ে সঠিকভাবে ব্যবহার করে আমাদের সচেতনতার মাধ্যমে পৃথিবীকে আমরা আরো সুন্দরভাবে তৈরি করতে পারি। তোমাদের কাছে আমার প্রশ্ন হলো প্রকৃতি ও বাস্তব জীবনের প্রতিটি ঘটনাকে রসায়নের দৃষ্টিতে তুমি কিভাবে ব্যাখ্যা করবা? কি একটি প্রকৃতি আর বাস্তব জীবনে প্রকৃতিতে তোমাদের প্রকৃতিতে যেগুলো ঘটে এবং বাস্তব জীবনে তুমি যেগুলো নাও এগুলো নিয়ে তুমি যেকোনো একটি ঘটনা যেখানে রসায়নের পরিবর্তন হয়েছে সেই বিষয়টা নিয়ে তুমি আমাদের কমেন্টে জানাবেন। যে আমরা যে শ্বাস-প্রশ্বাস নিচ্ছি সেটা কিভাবে হচ্ছে? মানে কি রসায়নিক পরিবর্তন হয়েছে? এটাও যদি তুমি জানাতে পারো, তাহলে আমি বলব যে আমি তোমাদের বোঝাতে পেরেছি। সেটা হলো বোঝাতে পেরেছি। এই ছিল আমাদের ১ম পর্ব। আমরা এরপরে ২য় পর্বতে আমরা রসায়নের বিভিন্ন প্রতীক সম্পর্কে যে আমাদের রসায়নের সতর্কতা প্রতীক, হ্যাজার্ড সমূহ এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।